ভারতবর্ষের উত্তর পূর্বে মায়ানমারের সঙ্গে আন্তর্জাতিক সীমানায় অবস্থিত ছোট্ট একটি রাজ্য নাগাল্যান্ড। এই নাগাল্যান্ড নামটি নিয়ে ভারতীয়দের মনে এক গভীর ও অফুরন্ত ধোঁয়াশার সৃষ্টি হয়ে আছে সেই ব্রিটিশ আমল থেকে। নাগাল্যান্ডের রাজধানী কোহিমাতে যেমন স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করেন আজাদিন বাহিনী এবং নেতাজি সুভাষচন্দ্র বসু, সেই সঙ্গে নাগাল্যান্ড বহন করে চলেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের দৃশ্যমান সব ইতিহাস। নাগাল্যান্ড নামটা শুনলেই যে ছবিটা প্রথম চোখের সামনে ভেসে ওঠে তা এরকম: রহস্যের রোমাঞ্চে ঘেরা পাহাড়ি উপত্যকা, দুর্ভেদ্য সব আদিম অরণ্য, বিভিন্ন আদি উপজাতি, নরমুণ্ডু শিকারী, তীর, ধনুক, বর্ষা, বল্লম, ভয়ঙ্কর সব অস্ত্রশস্ত্র। নাগাল্যান্ডে 17টি উপজাতি আছে। এই 17টি উপজাতির প্রত্যেকটি আলাদা আলাদা ইতিহাস বহন করে চলে। প্রত্যেকের আলাদা আলাদা সংস্কার, আলাদা আলাদা সংস্কৃতি, আলাদা আলাদা খাদ্য অভ্যাস। তো চলুন বন্ধুরা, আজ ঘুরে আসি নাগাল্যান্ডের রাজধানী কোহিমা থেকে। হাওড়া থেকে একমাত্র 15959 কামরূপ এক্সপ্রেস বা গুয়াহাটি থেকে ডিব্রুগড়গামী যে কোনো ট্রেনে আপনারা চলে আসতে পারেন দিমাপুর। এই দিমাপুরকে কিন্তু নাগাল্যান্ডের প্রবেশদ্বার বলতেও পারেন। নাগাল্যান্ডে কোনো এয়ারপোর্ট নেই, তাই কম সময় আর সস্তায় যাতায়াত বলতে ইন্ডিয়ান রেলই একমাত্র ভরসা। হাওড়া থেকে দিমাপুরের দূরত্ব 1223 কিলোমিটার। আমরা চলে এলাম দিমাপুর, এখন স্টেশনে নামবো। এই যে ইঞ্জিনটা দেখছি ওটা কিন্তু টোটালি ডিজেল ইঞ্জিন। আসামের ডিব্রুগড় পর্যন্ত এখনো কিন্তু গুয়াহাটি থেকে ডিজেল ইঞ্জিন চলে। এই দিমাপুরে আসলে কিন্তু একটা কথাই মনে পড়ে, নেতাজি সুভাষচন্দ্র বসুর কথা কিন্তু বারবারই মনে পড়ে। নাগাল্যান্ডের এই দিমাপুরে কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর পদধূলি পড়েছিল। আমরা এখন দিমাপুর থেকে কোহিমার উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের সঙ্গে ট্যাক্সি আছে এই তো, চলো এখন আমরা ট্যাক্সিতে উঠি। 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে কোহিমা যেতে। ওখানে ওয়ার মিউজিয়াম আর অন্য সব আছে, দেখবো, দেখে আবার এখানে ব্যাক করবো। তো চলো কতক্ষণ লাগে এখন দেখা যাক। দিমাপুর স্টেশনের বাইরে থেকেই আপনারা পেয়ে যাবেন প্রাইভেট কার বা সরকারি বাস। আমরা এখন চলেছি ন্যাশনাল হাইওয়ে 29 দিয়ে। এই রাস্তাটা কিন্তু সোজা চলে গেছে নাগাল্যান্ডের রাজধানী কোহিমা হয়ে মিজোরাম, মণিপুর হয়ে ইন্ডিয়ান বর্ডার ক্রস করে মায়ানমারের মোড়ে পর্যন্ত। তো এই রাস্তাটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল রাস্তা। একটি গুরুত্বপূর্ণ কথা, এখানকার গাড়ির উপরে কিন্তু কোনো ক্যারিয়ার নেই। আপনাদের সমস্ত লাগেজ কিন্তু গাড়ির মধ্যেই রাখতে হবে বা গাড়ির ডিগিতেই রাখতে হবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে কোহিমা শহরের দিকে। কোহিমা শহরটির উচ্চতা 5000 ফিট অ্যাবভ সি লেভেল। নাগাল্যান্ডে আসার সব থেকে ভালো সময় ডিসেম্বর, অর্থাৎ 1 থেকে 10ই ডিসেম্বরের মধ্যে, কারণ এই সময় বিখ্যাত হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় নাগাল্যান্ডে। দিমাপুর থেকে কোহিমার দূরত্ব 60 কিলোমিটার। 2 ঘন্টা মতো সময় লাগবে আমাদের কোহিমা পৌঁছাতে। রাস্তার দুই দিকে এবং সামনে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য অনুভব করতে করতে কখন যে 60 কিলোমিটার পথ অতিবাহিত করলাম আমরা বুঝতেই পারলাম না।
পাহাড়ের ওপারে যেন তোমার স্টেপে স্টেপে সাজানো আছে পুরো কোহিমা শহরটাকে, এত সুন্দর দেখতে লাগছে। আর আমাদের গাড়ি এখানটা দাঁড়িয়ে আছে, সব গাড়িকে এনওসি নিতে হবে এখান দিয়ে, তারপরে কোহিমা শহরে ঢুকতে হবে। আর কেউ যদি ভাবো কোহিমা আসবে কি করে, বাস চলে কিন্তু কোহিমা। তো বাসগুলো আমাদের পিছনে দাঁড়িয়ে আছে, নাগাল্যান্ড স্টেট ট্রান্সপোর্টের বাস এখান দিয়ে চলে আর এই পর্যন্ত এসে দাঁড় করিয়ে দেবে। এখান দিয়ে কিন্তু কোহিমা শহরের ভিতরে ঢুকতে গেলে তোমাদের লোকাল ট্যাক্সি বা এখানকার লোকাল শহরই যেগুলো আছে সেগুলোকে নিয়ে তোমাদের চলতে হবে। আর আমি দাঁড়িয়ে আছি এখন কোহিমা বাস স্ট্যান্ডের সামনে। দেখতে পাচ্ছ বাস স্ট্যান্ডটা প্রতিষ্ঠিত হয়েছিল 1964 সালে। তো আর কিছুক্ষণ পর কোহিমা শহরের মধ্যে ঢুকবো, ঢুকে তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি নাগাল্যান্ডে ওয়ার মিউজিয়ামের সামনে। তো চলো আমরা ভিতরে ঢুকবো আর দেখবো এখানে কি কি আছে। আর এটা হচ্ছে মিউজিয়াম। তো চলো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। 3:30 বন্ধ হয়ে যাবে। আর ডকুমেন্টারি শুটিং, ভিডিওগ্রাফি, এখানে টিকিট হচ্ছে পার পার্সন 10 টাকা। আর ফোন ফটোগ্রাফি আছে 100 টাকা। আর ভিডিওগ্রাফি আছে বা ডকুমেন্টারি 1000 টাকা। ইয়াং লেডি, এগুলো ট্র্যাডিশনাল পোশাক নাগাল্যান্ডের। বিভিন্ন রকম মূর্তি, নাগাদের হাতে তৈরি ব্রঞ্জের মূর্তি। এখানেও দেখানো আছে নাগা সম্প্রদায়ের বিভিন্ন রকম বাড়ি ঘর থেকে শুরু করে তাদের কার্যকলাপ, যুদ্ধের বেপন নাগাদের দেখো শুধু। এখানটায় আছে নাগা সম্প্রদায়ের বিভিন্ন রকমের ঘর, মানে এক একটা সম্প্রদায়ের এক এক রকমের ঘর। প্রতিটা সম্প্রদায়ের দেখো গায়ে লেখা আছে কোন কোন সম্প্রদায়ের ঘর কীরকম হবে, কীরকম দেখতে হবে। নাগাদের মধ্যে প্রচুর সম্প্রদায় আছে, তো কোন সম্প্রদায়ের বাড়ি কোনটা এটাই দেখানো হয়েছে এখানটায়। বিভিন্ন রকম ট্র্যাডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, ওয়ার্ল্ড ওয়ার 1 আর 2, স্ট্যান্ড গান, ব্রিটিশ জাপানিজ গান, আর ফ্রান্স ব্রিটিশ জাপানিজ সমস্ত রকম গান আছে এখানে। এখানেও তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যত রকমের বন্দুক ব্যবহার করা হতো দেখো সব আছে এখানটায়। ক্রসবো বলা হয় এগুলোকে। চলো আর আমরা এর ভিতরটা ঢুকি, দেখা যাক কি আছে। 1991 সালে দেখতে পাচ্ছ এটা তৈরি। এই ঘরের দরজাটা কত সুন্দর দেখতে লাগছে দেখো। কুড়ু, চলো আমরা উপরে উঠি, কি আছে এখানটা দেখা যাক। এখানটায় বিভিন্ন রকমের মূর্তি থেকে শুরু করে সব এই পার্কে রাখা আছে। উপর থেকে শহরটাকে দেখতে লাগছে দেখো শুধু। ওয়াও, একদম ওয়াও। আর পিছনের শহরটা এত সুন্দর দেখতে লাগছে, মানে একদম ওয়াও লাগছে, ওয়াও, কিছু বলার নেই। এখন আমাদের গন্তব্য ওয়ার সেমিটারি। 1944 সালে জাপানি বাহিনীর সঙ্গে ব্রিটিশ ইন্ডিয়ান সেনার যুদ্ধের স্মৃতি বহন করে চলেছে এটি। এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সেকেন্ড ভিজিটিং প্লেসে। এটা হচ্ছে নাগাল্যান্ডের ওয়ার সেমিটারি বলা হয়। মানে বলতে পারো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত সৈনিক মারা গেছিল তাদের এই জায়গায় কবর দেওয়া হয়েছিল। তো চলো আমরা দেখি ওয়ার সেমিটারিটা কীরকম দেখতে। পুরো লাইন দিয়ে ব্রিটিশ সৈনিক আর ভারতীয় সৈনিকদের কবর দেওয়া হয়েছিল। তো দেখো, চলো আমরা দেখাচ্ছি তোমাদের, দেখতে থাকো আর সঙ্গে থাকো। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক চাই, আর কমেন্ট করে জানিও কেমন লাগছে। দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ পুরো সার্কেলের আকারে দেখো পুরো ব্রিটিশ সৈন্য আর ভারতীয় সৈন্যদের এখানটা কবর দেওয়া হয়েছিল। তোমাদের একটা দুটো কবর আমরা দেখাচ্ছি। ভারতীয় সেনা ইংরেজদের হয়ে যুদ্ধ করেছিল। এখানটা আছে মোহাম্মদুল্লাহ খান, মাত্র 22 বছর বয়সে মারা গিয়েছিল 1944 সালে। এখানে দেখো নূর মোহাম্মদ, মাত্র 22 বছর বয়সে ইনিও মারা গেছিলেন 1944 সালে। রহমত উল্লাহ 1944 সালে মারা গেছিল মাত্র
19 বছর বয়স। সত্যি দেখেও ভেবেও খুব অবাক লাগে, বাবা রে বাবা। জান বাহাদুর মাত্র 17 বছর বয়সে ইনি মারা গেছিলেন 1944 সালে। আর এখানে যাদের সমাধি দেখছো সবাই আর্টিলারি ডিপার্টমেন্টের লোক, মানে কামান চালাতেন সবাই। দেখো 1944 সালে যে সমস্ত সৈনিকরা মারা গেছিল তাদের সমাধি এখানটাই দেওয়া হয়েছিল। দেখো এখানটায় 1939 থেকে 1945 সাল পর্যন্ত জাপানিজ আর্মিদের সঙ্গে ব্রিটিশদের যে যুদ্ধ হয়েছিল তাতে যত সৈনিক মারা গেছিল সবার এখানটায় নাম খোদাই করা আছে, এবং এখানে কয়েক হাজার সমাধিস্থ করা আছে। এখানে দেখো কয়েক হাজার সমাধি দেখা যাচ্ছে ইংরেজ ব্রিটিশ ইন্ডিয়ান সেনার। তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে ইংরেজদের যে কী অবস্থা হয়েছিল তাই এখানে আসলেই ভালো বুঝতে পারবে তোমরা। তো চলো, এই ছিল ওয়ার সেমিটারি। এখানে আইলেই তোমরা দেখতে পাবে জাপান মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানিদের হাতে ইংরেজদের কি শোচনীয় অবস্থা হয়েছিল। আমরা বের হয়ে গেলাম এখন ওয়ার মিউজিয়াম থেকে, আর আমাদের একটা স্পট বাকি আছে। আমরা এখন চলে এসেছি কোহিমা, দাঁড়িয়ে আছি নাগা বাজারের সামনে। তাদের ফুড হ্যাবিট সম্বন্ধে তোমাদের জানাচ্ছি। তো চলো ভিতরে ঢুকি আমরা। জীবিত ব্যাঙ থেকে শুরু করে এই নাগা মার্কেটেই আছে ভারতের একমাত্র কুকুরের মার্কেট। এই মার্কেটেই কুকুরের মাংস পাওয়া যায়। এছাড়াও এখানে রেশম পোকা, শামুক, এমনকি মৌমাছির লার্ভা পর্যন্ত বিক্রি হয় খাওয়ার জন্যে। ইঁদুর এটা খায়, পার रेट बोलছে 300 টাকা पीस। खाने से ताकत तो मिलता है, मैम बोल रहा है इधर का। ये खाता है क्या? ये खाता है क्या? खाने से ना कैसे यंग है यंग होता है। ये कितने का आता है? दाम हाँ, रेट पीस 300 एक का। थैंक यू। पर पीस এখানে আছে ব্যাং, এটাও পাওয়া যায় এখানে। मैम ये कितना का आता है? 200 का एक पैकेट। देखो शुद्ध ব্যাং, देखो 200 पर पीस 5000। इसको क्या बोलते हैं मैम? দেখো পোকাটা দেখো ইংল্যান্ডের এই খায় কিন্তু এখানটায়। আর এগুলো আছে তোমার, আর ये बी ये कितने का आता है? 1000। ये एक पीस का पूरा we use as a tea leaf। रोज फ्लावर बोलते हैं क्या इसको? रोजिला। इसको खाने से ना हाँ, बहुत अच्छा ताकत मिलता है। ताकत भी ये- होगा और इसको पर भी सुंदर होगा। ये कैसे ये यूज कैसे कर रहे हैं? ये वाला चाय का साथ? चाय के साथ ठीक है, थैंक यू। थोड़ा शुगर दे दे। हाँ पकोगे ठीक है, थैंक यू। शुगर ठीक है, थैंक यू मैम। ओके। ড্রাই ইল মাছ, মানে এটা সমুদ্রে পাওয়া যায়, লবণ জলে অনলি পাওয়া যায়। এটাকে তোমার ড্রাই করে দেখো বিক্রি হচ্ছে তোমার কোহিমা, নাগাল্যান্ড। মানে সমুদ্রের মাছ, আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাছাকাছির মাছ কিংবা সমুদ্র নোনা জলের মাছ এত দূরে চলে এসছে শুধুমাত্র ড্রাই করে। ये कितने का आता है सर एक का? इधर किलो में 1600। 1600। এই দেখো এটা সাদা সাদা চুয়া। এই তো ये बोला 400 का है एक आधा केजी। ये इसको क्या बोलते हैं? हमोक।
इसमें इसको বেঙ্গলি में শামুক বলতে হয় শামুক দেখো শামুকও কিন্তু এখানটায় বিক্রি হয় মানে 100 টাকা কেজি এখানটায় পাওয়া যাচ্ছে শামুক এ क्या फीस है मैम ये वाला पानी खेती का पानी खेती में अब तो इधर क्या बोलते हैं आप लोग ये इसको पानी खेती ये हम लोग इसको लाठा माछ बोलते हैं लाठा लाठा पीस अरे फ्रॉक कितने का आता है मैम 200 ये आधा केजी है क्या इसमें তো চলো আমরা আরো দেখি এখানটায় কি কি পাওয়া যায় তো ঘুরি পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো কিন্তু मैम ये प्लास्टिक से होता है क्या ये वाला প্লাস্টিকের ব্যাগ দেখো কত সুন্দর একদম প্লাস্টিকের ব্যাগ এখানটা পাওয়া যাচ্ছে আমি কিতনে का है ये वाला 500 একটা ব্যাগ হ্যালো হাই তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আমরা এখন নেমে যাচ্ছি নিচের দিকে আর আমাদের দেখো বাম সাইড দিয়ে যে রাস্তাটা উঠে গেছে এটা হচ্ছে নাগা হসপিটাল জেনারেল হসপিটাল আর আমরা এখন পাহাড় থেকে নিচের দিকে নেমে যাচ্ছি এখান দিয়ে দেখো শুধু নাগা কোহিমা সিটিটাকে কত সুন্দর দেখাচ্ছে একদম ছবির মতো দেখতে লাগছে কিন্তু কোহিমা সিটিটাকে এখান দিয়ে পাহাড়ের উপর ঘর বাড়িগুলো মনে হচ্ছে না কেউ এঁকে রেখেছে বন্ধুরা আমরা যেখান দিয়ে শুরু করেছিলাম সেখানে আবার শেষ করছি আমাদের পিছনে আছে ডিমাপুর রেল স্টেশন আর আজকের আমার ফ্রেন্ড ফিলোজোফার আর গাইড বলো দাদা ছিল রাজেন সিং দাদার নাম্বার আমি দিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে তোমরা যদি কোনোদিন ডিমাপুর থেকে কোহিমা হোক ইম্পল হোক পুরো মণিপুর ঘুরতে চাও অবশ্যই দাদার সঙ্গে যোগাযোগ করো দাদা অবশ্যই তোমাদের খুব ভালোভাবে ঘোরাবে আর সকাল 10টায় এখান দিয়ে যাত্রা শুরু করেছিলাম কোহিমার উদ্দেশ্যে তোমরা বাস যেতে পারো বাসের টিকিট ডিমাপুর থেকে কোহিমা পর্যন্ত ভাড়াটা এখান থেকে ট্যাক্সি শেয়ার গেলে হ্যাঁ 330 টাকা করে কোহিমা অবধি কোহিমা আর বাস গেলে 110 টাকা 110 টাকা আর রিজার্ভে আর রিজার্ভে এখান থেকে আপ এন্ড ডাউন গেলে আপনারা সব যে যেরকম নিতে পারেন আনবো এটা 3000 3200 2800 3500 আর ডাইরেক্ট যেখান থেকে পুরো দিন থেকে উঠলেন ওখানে পার্কিং গেলে ওই চারজনের ভাড়াটাই নিব আর ওখান থেকে আপনি টাউন গেলে এটা আলাদা আর ওখানে মনে হয় আপনার ওখানে বাসে গেলে আবার ওখান দিয়ে আলাদা ট্যাক্সি বুক করতে হয় তাই না তো এখন টাইম হয়েছে তোমার 6:23 আমাদের ট্রেন আছে 10টায় তার আগে কিন্তু আর কোনো ট্রেন নেই আজ এ পর্যন্তই আমরা পুরো দিনটা ঘুরলাম নাগাল্যান্ডের কিছু জায়গা দেখলাম সেই অভিজ্ঞতা তোমাদের সঙ্গে শেয়ার করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো আর যারা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করো এই হচ্ছে আজ আমাদের গাড়ি ছিল এটাই আজ আমরা ঘুরেছি আজ এ পর্যন্তই ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে টাটা